ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৫৯তম কনভেনশনে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এখানে আপনাদের একটা সুযোগ থাকে যে বিগত সময়গুলিতে আপনারা কী কী কাজ করেছেন, সামনে কী কী কাজ করণীয়, আর বিশেষ করে বর্তমান বিশ্ব যখন প্রযুক্তি নির্ভর এবং উন্নয়নের নতুন নতুন যে কৌশল তৈরি হচ্ছে, নতুন নতুন পথ তৈরি হচ্ছে, সেগুলিও গ্রহণ করে কিভাবে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আর আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে একথাটা মনে রাখতে হবে যে আমাদের জলবায়ু, আমাদের ভৌগোলিক অবস্থান, আমাদের মাটি পানি সব কিছুর কথা বিবেচনা করে এবং মাটি ও মানুষের কথা ভেবে আমাদের সকল পরিকল্পনা গ্রহণ করা, কৌশল নির্ধারণ করা এবং সেভাবে আমরা আমাদের খুব মিতব্যয়ী হয়ে স্বল্প খরচে সর্বোচ্চ উন্নতি দেশের জন্য করতে পারি, সে কথাটাই আমাদের সবসময় চিন্তা করতে হবে। আর যে চিন্তা করার একটা সুযোগ আপনাদের এই কনভেনশনের মাধ্যমে আপনারা পাবেন। দেশি বিদেশি অনেক প্রকৌশলী আসবেন, তাদের অভিজ্ঞতার সাথে আপনারা মত বিনিময় করতে পারবেন এবং সেই সাথে আমাদের দেশের জন্য উপযুক্ত আপনারা পরিকল্পনা নিতে পারবেন, কৌশল নির্ধারণ করতে পারবেন। সেই সুযোগটা আপনারা পাবেন, যা আমাদের দেশকে উন্নয়নের পথে আরও ত্বরান্বিত করবে। আমরা জাতির পিতা যে অবস্থায় দেশটাকে রেখে গিয়েছেন, একটি যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলে তিনি স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে সৃষ্টি করে দিয়ে যান। আমাদের দুর্ভাগ্য হলো ৭৫-১৫ আগস্ট আমরা জাতির পিতাকে হারালাম। প্রকৃতপক্ষে আমরা যদি একটু বিবেচনা করে দেখি, ৭৫ থেকে ৯৬ 21টা বছর হারিয়ে যায়। যে উন্নয়নটা আমাদের হওয়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু হয়নি। যদি সঠিক নেতৃত্বের হাতে পড়তো, জাতির পিতা যদি বেঁচে থাকতেন, বাংলাদেশ অনেক আগেই উন্নত দেশ হিসেবে বিশ্বে একটা মর্যাদা পেত। এই প্রযুক্তির মাধ্যমে উন্নয়নকে ত্বরান্বিত করা, মোবাইল ফোন সকল মানুষের হাতে তুলে দেওয়া, এই পদক্ষেপগুলি নেওয়ার সাথে সাথে আমরা আমাদের প্রায় প্রতিটি সেক্টর আমরা প্রাইভেট সেক্টরের হাতে, বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিয়েছিলাম, যাতে দ্রুত উন্নতি হয়, দেশের মানুষের আর্থসামাজিকভাবে তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, উন্নত জীবন পায়। আমাদের 5 বছর সময় শেষ হয়ে যায়, কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম, ঠিক পূর্বের 21 বছর যে অবস্থা ছিল পুনরায় যেন সেই একই অবস্থা আবার ফিরে এলো। জঙ্গিবাদ, সন্ত্রাস, বোমাবাজি, অন্য কোনো কিছুতে পারদর্শিতা অর্জন না করতে পারলেও বাংলাদেশে একই দিনে 500 জায়গায় বোমা হামলা, গ্রেনেড হামলা, আমরা বিরোধী দলে ছিলাম, আমাদের দুইজন সংসদ সদস্যকে হত্যা করা, আমরাও বারবার মৃত্যুর মুখে গ্রেনেড হামলা শিকার, এই কাজগুলি করতে বেশি দেখলাম। এবং দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া এবং দেশে একটা দুঃশাসন কায়েম হলো। এরপর 7 বছর পরে আবার আওয়ামী লীগ সরকার গঠন করলো। আমরা দিন বদলের সনদ আমাদের নির্বাচনী ইশতেহারে ঘোষণা করলাম এবং আমরা 2021 সালের মধ্যে বাংলাদেশকে কিভাবে গড়ে তুলতে চাই সেই কৌশল গ্রহণ করে আমরা আমাদের উন্নয়নের ক্ষেত্রে 5 বছর মেয়াদি পরিকল্পনা নেওয়া শুরু করলাম। কারণ এর পূর্বে বিএনপি জামাত জোট যখন ক্ষমতা ছিল, তারা একটা অ্যাডহক বেসিসে যেমন 2 বছর বা 3 বছর মেয়াদি দারিদ্র্য বিমোচন কর্মসূচি নিয়েই তারা কাজ করত। আমরা সেখানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হাতে নিলাম, ঠিক যেভাবে 96 সালে আমরা নিয়েছিলাম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এর পূর্বে জাতির পিতা নিয়েছিলেন পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেই পথ অনুসরণ করেই আমরা নিলাম। সাথে সাথে আরেকটি কাজ আমরা করলাম যে আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশকে আমরা কিভাবে গড়ে তুলব তার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনা আমরা গ্রহণ করলাম। 2010 থেকে 2020 যেই সময়ের মধ্যে বাংলাদেশের কোন কোন
খাত, কোন কোন ক্ষেত্র কিভাবে উন্নয়ন করব, তারও একটা পরিকল্পনা নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনা করলাম। এরপর দ্বিতীয় দফা 2014-তে যখন সরকারে এলাম, আমরা ঘোষণা দিলাম যে 2041 সালের মধ্যে বাংলাদেশকে আমরা কিভাবে গড়তে চাই। কারণ 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী, 2021 সালে আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, এবং সেই সাথে 2041 সালের মধ্যে আমরা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। সেভাবে আমাদের নির্বাচনী ইশতেহার আমরা ঘোষণা করলাম। জাতিসংঘ কর্তৃক সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল 2030 সাল পর্যন্ত ঘোষণা করা হয়েছে। এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের যে সমস্ত বিষয়গুলি বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য, আমরা সেগুলিও আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সম্পৃক্ত করে সেই সাথে যেগুলি দীর্ঘমেয়াদী আমাদের প্রেক্ষিত পরিকল্পনা আমরা নিয়ে নিয়েছিলাম। আর সেভাবে আমাদের উন্নয়নের ধারাটা আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন এখন সারা বিশ্বেই দৃশ্যমান, এবং অনেকেই বিস্মিত হয়ে থাকেন যে এত অল্প সময়ের মধ্যে কিভাবে বাংলাদেশকে আমরা এত দ্রুত উন্নতি করতে পারলাম। এক্ষেত্রে আমার বক্তব্য খুবই স্পষ্ট একটাই, সেটা হলো এখানে কোনো কিছু লাগে না। একটা জিনিসই আমরা মনে করি যে একটা রাজনৈতিক কমিটমেন্ট থাকতে হবে, দেশের মানুষের প্রতি একটা আস্থা, বিশ্বাস এবং তাদের প্রতি ভালোবাসা এবং তাদের জীবন মান উন্নয়ন করার যে পরিকল্পনা এবং বিশেষ করে মানুষের কাছে দেয়া আমাদের যে ওয়াদা, সেটা রক্ষা করা। আর সেই দিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আমরা আমাদের দেশের উন্নয়নে যেভাবে কাজ করে যাচ্ছি, সাথে সাথে আমরা কিন্তু প্রতিটি সেক্টরকেই উন্নয়ন করার জন্য বিভিন্ন কর্মসূচি নিয়েছি। একটা সময় ছিল যে আমাদের বাজেট বেশ সীমিত ছিল, কারণ আমরা দেখেছি 2005-06 অর্থ বছর যখন বিএনপির শেষ বছর, তখন বাজেটের সংখ্যা ছিল মাত্র 61,000 কোটি টাকা। কিন্তু আওয়ামী লীগ সরকার আসার পর এই বাজেট আমরা প্রায় 7 গুণে বেশি আমরা বৃদ্ধি করে এখন আমাদের 4,64,573 কোটি টাকার বাজেট দেবার সক্ষমতা অর্জন করেছি। আমাদের উন্নয়ন বাজেট এখন আমাদের প্রায় 1,73,000 কোটি টাকার আমরা উন্নয়ন বাজেট প্রণয়ন করে থাকি, গ্রহণ করি এবং তা বাস্তবায়ন করে যাচ্ছি। আর এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা কিন্তু আমাদের প্রকৌশলীদের। এবং সেই ক্ষেত্রে আমি আপনাদের ধন্যবাদ জানাই। আমরা এই কাজগুলি যে করে যাচ্ছি তাতে আন্তরিকতার সাথে আপনারা কাজ করছেন বলেই আমরা তা বাস্তবায়ন করে সাফল্য অর্জন করতে পারছি। আমরা আপনাদেরও বঞ্চিত করিনি। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের এই জমি প্রায় 10 বিঘা জমি, এই জমিটা আমরা কিন্তু আপনাদেরকে, কারণ এটা কিন্তু রেজিস্ট্রি করা ছিল না, সম্পূর্ণ বলতে গেলে একেবারে মানে প্রতীকী একটা মূল্যে, খুব সামান্য আমরা এই জমিটা কিন্তু আপনাদের জন্য রেজিস্ট্রি করে দিয়েছিলাম। শুধু তাই না, এই ভবন তৈরি করার টাকাও কিন্তু আমরা দিয়েছি। আর একটু বোধহয় করেছিলাম যে সেটা যখন ডিজাইনগুলি করা হয়, আমি বারবার বলতাম যে এখন বিশ্বে কিন্তু প্রত্যেকটা জিনিসের মানে পরিবর্তন আসছে, কাজে এটা একটু আরও আধুনিক একটা সুন্দর ডিজাইন করে আপনারা এটা করেন। সেই সাথে আপনাদের একটা স্টাফ কলেজ করতে চেয়েছিলেন, তার জন্য মেঘনা নদী তীরে আপনাদেরকে 72 বিঘা জমি, সেটাও প্রতীকী মূল্যে আমরা আপনাদের দেই, এবং সেখানেও সে স্টাফ কলেজ নির্মাণের জন্য 46 কোটি টাকা আমরা কিন্তু অনুদান হিসেবে দিয়েছিলাম।
আবার এই জমিতে পরবর্তীতে আমরা আরও টাকাও দিয়েছি। এছাড়াও আপনারা জানেন যে আমরা চট্টগ্রাম, খুলনা, তারপরে রাঙ্গাদিয়া, ময়মনসিংহ, ফরিদপুর, দিনাজপুর, বিভিন্ন কক্সবাজার, বিভিন্ন জায়গায় আপনাদের বিভিন্ন কেন্দ্র উপকেন্দ্র করবার জন্যও কিন্তু জমি বরাদ্দ দিয়েছি। অর্থাৎ আপনারা আপনাদের কাজগুলি যাতে সুষ্ঠুভাবে করতে পারেন সেদিকে লক্ষ্য রেখেই এই পদক্ষেপগুলি আমরা নিয়েছি। আমরা এটাই চাই যে আমাদের এর মধ্যে আপনারা যে বক্তব্যগুলি দিয়েছেন এবং যে দাবিগুলি আমি খুব মনোযোগ সহকারে শুনেছি, পড়েছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমি মানে দাগ দিয়ে রেখেছি। কারণ ইতিমধ্যে আমরা কিন্তু 7টি পদ আমরা কিন্তু গ্রেড 1-এ উন্নীত করে দিয়েছি, যেটা আগে ছিল না, যা প্রমোশনের একটা সুযোগ সৃষ্টি করেছে। আর আমার গত মেয়াদে যে মন্ত্রিসভা ছিল সে মন্ত্রিসভায় তো প্রায় 4 থেকে 5 জন মানে আপনাদের ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ প্রায় 5 জনের মতোই মন্ত্রী ছিলেন, আর্কিটেক্ট সহ। কাজে এদিক থেকেও কিন্তু আপনারা বঞ্চিত না। এখন আমাদের পার্লামেন্টে অনেক সদস্য নির্বাচিত হয়ে এসেছেন, তারাও বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। বিভিন্ন স্থায়ী কমিটি, মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে, সেখানে আমরা কিন্তু স্থায়ী কমিটি করবার সময় প্রায় 50টা স্থায়ী কমিটি করতে হয়। সেখানে আমাদের কোথায় কোথায় ইঞ্জিনিয়ারদের দরকার সেই প্রকৌশলী সেটা বুঝেই কিন্তু আমরা সেই কমিটির মেম্বার বা চেয়ারম্যানও করে দিয়েছি। বিজ্ঞান প্রযুক্তির যেমন বিস্তার ঘটছে, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে, তারই সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। আর সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি। এবং আজকে ডিজিটাল বাংলাদেশ আমরা ঘোষণা দিয়েছি। এখন সমগ্র বাংলাদেশে ব্রডব্যান্ড এবং আমাদের ডিজিটাল সিস্টেম আমরা চালু করেছি, সেটাকে আরও উন্নত মানের করবার পদক্ষেপ নিয়েছি। ইতিমধ্যে আমরা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি। কাজে আমি আপনাদেরকে সাধুবাদ জানাই যে এবারে আপনাদের কনভেনশনের যে প্রতিপাদ্য বিষয় আপনারা গ্রহণ করেছেন সেটা খুব সময়োপযোগী, যে ইঞ্জিনিয়ারিং এক্সেলেন্স আর্থ টু স্পেস। আমরা এখন আমাদের স্পেসে পৌঁছানো, আমি মনে করি ভবিষ্যতে হয়তো স্পেস নিয়ে আমরা গবেষণাও করতে পারবো, স্পেস সেন্টার করে সেখানেও আমরা যেন আমাদের নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারি, সেই দিকেও আমাদের ভবিষ্যৎ চিন্তাভাবনা করতে হবে। কারণ আমরা কারো কাছ থেকে পিছিয়ে থাকতে চাই না, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। সেই সাথে আমরা গভর্নেন্স চালু করতে চাই, যার জন্য এখন অনেকেই দেখবেন ওই টেন্ডার বাক্স ছিনতাই আর শোনা যায় না, কারণ আমরা ধীরে ধীরে টেন্ডারে চলে যাচ্ছি। কিছু কিছু মন্ত্রণালয়ের ক্ষেত্র এখনও পিছিয়ে আছে, সেখানে আমরা জোর দিয়েছি যে সব জায়গায় টেন্ডারের দিকে যেতে হবে, যাতে আমরা এভাবে কাজ দুর্নীতি দূর করে আমরা সুষ্ঠুভাবে কাজ করতে পারি। আর সেই সাথে আমরা যেন আরও উন্নতভাবে কাজ করতে পারি, মানগুলি যেন ঠিক থাকে, সে বিষয়ের দিকে আমরা দৃষ্টি দিচ্ছি। আমাদের একটা কথা মনে রাখতে হবে, যখনই আমরা কোনো পরিকল্পনা গ্রহণ করি, এটা মাথায় রাখতে হবে যে আমাদের ভূখণ্ড খুব সীমিত, লোক সংখ্যা বিশাল। আমাদের সীমিত ভূমিতে আমাদের এখন যে 16 কোটির উপরে মানুষ, তাদের খাদ্য নিরাপত্তা দিতে হবে, পুষ্টি নিরাপত্তা দিতে হবে। সাথে সাথে তাদের জীবন মান যাতে উন্নতি হয়, সে উন্নয়নও আমাদের করতে হবে। আর এই উন্নয়নের মূল বিষয়টা, যেমন সেখানে শিক্ষাকে আমরা সবথেকে গুরুত্ব দিয়েছি, আর এই শিক্ষার সাথে সাথে আমরা কারিগরি শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছি। এবং প্রত্যেকটা জেলায় যেমন কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা বা কারিগরি শিক্ষা বিদ্যালয় গড়ে তোলা, প্রতি উপজেলায় কারিগরি বিদ্যালয় গড়ে তোলার আমরা পদক্ষেপ নিয়েছি। ভোকেশনাল ট্রেনিং বা কারিগরি শিক্ষাটা একান্তভাবে জরুরি বলে আমরা মনে করি। আমাদের আমরা কৃষিকে আধুনিক করতে চাই, যান্ত্রিকীকরণ করতে চাই। কারণ আমরা যখন শিক্ষা দিচ্ছি, একটা শিক্ষিত মানুষ যেন তার ওই কৃষিকাজটাকে
আধুনিক প্রযুক্তি দিয়েই করতে পারে, যান্ত্রিকীকরণ করে করতে পারে, তারা যেন কর্মবিমুখ না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিয়েই আমাদের এই যান্ত্রিকীকরণটা দরকার। এই ক্ষেত্রে সবথেকে বেশি প্রয়োজন আমাদের গবেষণা। প্রতিটি ক্ষেত্রে আমি মনে করি গবেষণাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং এই গবেষণা দিতে নতুন দরজা আমাদের সামনে খুলে দিতে পারে। 96 সালে যখন সরকার এসেছিলাম দেখেছিলাম গবেষণার জন্য একটি টাকাও রাখা থাকতো না। আমাদের বিশ্ববিদ্যালয়গুলি তাদের নিজের মতো করে তাদের ওই সীমিত বাজেট দিয়ে যেটা তাদের মতো ইচ্ছে হতো গবেষণা করে যেত এবং তাদের প্রতি কোনো দিক নির্দেশনাও ছিল না। আমরা তখন সঙ্গে সঙ্গে থোক বরাদ্দ দিতে শুরু করলাম। পরবর্তীতে বাজেটে যে আমরা গবেষণার জন্য আলাদা টাকা রাখা এবং কোন কোন ক্ষেত্রে আমাদের গবেষণা একান্তভাবে প্রয়োজন সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিলাম এবং যার ফলে আজকে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছে এবং আমরা আমাদের অনেক ক্ষেত্রে এখন নিজেরাই আমরা কাজ করার সক্ষমতা অর্জন করছি এবং আমাদের উদ্ভাবনী শক্তিটা আরও বৃদ্ধি পাচ্ছে। কাজে গবেষণাটা সবসময় প্রয়োজন। আপনাদের কাছেও আমরা এটা চাইবো যে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও আমাদের গবেষণার দিকে আপনাদের আরও মনোযোগ দেওয়া উচিত এবং গবেষণার মধ্য দিয়ে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে আমাদের দেশের মাটি, মানুষ, আবহাওয়া, জলবায়ু সব কিছুর সাথে সামঞ্জস্য রেখে কীভাবে আমরা উন্নয়ন কৌশলটা গ্রহণ করতে পারি সে বিষয়ে আমাদের নিজেদেরই কাজ করতে হবে। কারণ আমি মনে করি আমাদের দেশের মানুষ অনেক মেধাবী। কাজে সেই বিষয়টা দিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন যে যে কোনো একটা দেশ উন্নয়ন করতে গেলে খাদ্য যেমন প্রয়োজন আবার অন্য জিনিসও প্রয়োজন। সেজন্য আমাদের যেমন শিল্পায়ন একান্তভাবে প্রয়োজন, উৎপাদন বৃদ্ধি করা, সেই সাথে সাথে বাজারজাত করা, রপ্তানি করা এবং এই উৎপাদনের কৌশলটা কোন ধরনের পণ্য উৎপাদন হবে, কোন ধরনের পণ্য আমাদের নিজেদের দেশের জন্য প্রয়োজন এবং আমরা কি রপ্তানি করতে পারি